নমস্কার, আমি সুমন্ত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব মাধবী মুখোপাধ্যায়ের গল্প। একটা সময়ে সারাদিন শুটিং সেরে বাড়ি ফিরে হাড় ভাঙা খাটুনি খাটতে হতো তাঁকে। কেন, কী ছিল ঘটনা, বলবো সে কথাই। শুরু করি গল্প। হানিমুন শেষ করে মাধবী মুখোপাধ্যায় আর নির্মল কুমার কলকাতায় ফিরলেন। ততদিনে মাধবী মুখোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি আবার কাজে ফিরে যাবেন। শ্বশুরবাড়িতে অভাবের ছিদ্রগুলো এতই বেশি ছিল যে কাজ না করে উপায় ছিল না। এদিকে মাধবী মুখোপাধ্যায় তখন সংসারের নেশায় মশগুল। তাই বিয়ের আগে কাজ না করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, ধরে রাখতে পারলেন না সেই সংকল্প। তাছাড়া বাপের বাড়িতে মা আছেন, তার দেখাশোনার দায়িত্ব তো মাধবীর ওপরেই। ফিরে আসার পরপরই প্রস্তাব এলো একটা ছবির। তিনি রাজি হয়ে গেলেন। কাজ না করে শুধু সংসার সাজানোর সংকল্প বিসর্জন দেওয়ার যে কষ্ট, তা হয়েছিল কিনা জানতে যাওয়াতে মাধবী মুখোপাধ্যায়ের সপাট জবাব, সংসারটাকেই নানা রঙে সাজাতে চেয়েছিলাম। আমার স্বামী যদি হাড়ভাঙা খাটুনি খেটেও সংসারের অভাব মেটাতে না পারেন, তাহলে স্ত্রী হিসেবে আমারই তো দায়িত্ব বর্তায় স্বামীর পাশে শক্ত হয়ে দাঁড়ানোর, কাঁধে কাঁধ রেখে লড়াই করার। আমার স্বামীর কষ্ট হলে কি আমার ভালো লাগে? সংসারের অতগুলো লোক, অত দায়িত্ব, সব একটা মানুষ একা সামলাতে নিবা কী করে? তাছাড়া তখন তো আমার চারদিক থেকে জলোচ্ছ্বাসের মতন কাজ আসছে। মাধবী মুখোপাধ্যায় কাজে যেতে শুরু করলেন। যার শৈশব থেকে অক্লান্ত পরিশ্রমে শৈশব, কৈশোর, যৌবনকাল সবটাই চুরি হয়ে গেছিল, তাকে সেই কাজেই ফিরতে হলো। স্বপ্নের বিশ্রাম যাপন, নিতান্ত গৃহিণীর মতো সংসার সাজানো, আচার বড়ি রোদে দেওয়া, দেরাজ গোছানো, কিংবা নিত্য নতুন পদ রান্না করে স্বামী শ্বশুরবাড়ির লোকজনদের খাইয়ে তাক লাগিয়ে দেওয়া, এসব আর হলো না। মাধবী মুখোপাধ্যায় একসময় বলছেন, যদি কেউ ভেবে থাকে কাজে জয়েন করলাম রীতিমতো স্টার বউ, রাস্তায় বেরোলে যার চারপাশে এমন ভিড় জমে থাকে পুলিশ ডাকতে হয়, সে আবার ঘরকন্যার কাজ করবে কি করে, তাহলে সে মস্ত ভুল করবে। শুটিংয়ে সাধারণভাবে সকাল সকাল কল টাইম থাকে। ভোর ভোর তৈরি হয়ে বেরোতে হয়। ওই শুটিংয়ে বেরোনোর আগে মাধবী মুখোপাধ্যায়কে রীতিমতো ঘরকন্যা সামলে তবে কাজে যেতে হতো। ঘরকন্যা মানে রান্না বান্না, কুটনো কোটা, এইসব। কে কি খাবেন সেই মতো ভাগে ভাগে রান্না হতো। ননদরা কাছে পিঠেই থাকতেন, আসা যাওয়া লেগেই থাকতো। বাড়িটা সবসময় সরগরম। আর এসোজন বসোজন তো ছিলই। বাঙাল বাড়ির যেমন রীতি আর কি, সবসময় আত্মীয় কুটুম লেগেই আছে বাড়িতে। শাশুড়িমা বলতেন, বাড়িতে অতিথি এলে সে বাড়িতে লক্ষ্মী বাঁধা থাকে। মাধবীর নিজেরও তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু যারা আসতেন তাদের সকলের জন্যই মাধবীকেই রান্না করতে হতো। শাশুড়ি মায়ের বয়স হয়েছে, এতকাল তিনি সংসার সামলেছেন, এখন ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছেন, এইটুকু দাবি তো তার থাকতেই পারে। মাধবীর কথায়, বিয়ের আগে তো সেভাবে কখনো রান্না করিনি, ওই কখনো সখনো শখে দু একদিন শৌখিন পদ রান্না করেছি, তাই নিয়মের রান্নার কোনো তালিম ছিল না আমার। কিন্তু তাই বলে সে কথা কারো কাছে ঢাক পিটিয়ে বলতেও যায়নি। নিজে নিজেই ধারণা করে সব করেছি। শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন সকলেই খেয়ে ভালো বলতো, নিন্দে করেনি কখনো। সমস্যা হলো, ঘরে বাইরে এই পরিশ্রমে শরীর বেহাল হতে লাগলো। সকালে রান্না বান্না করে শুটিংয়ে যেতেন, সেখানকার কাজ শেষ করে সংসারে ঢুকেই ফের ঘরকন্যা। পুরনো দিনে ফিরে যান মাধবী। এক একদিন শরীর আর চলতো না। ভাবতাম, আজ সব তো রান্না সেরে এসেছি, বাড়ি ফিরে স্নান টান করে একটু গড়িয়ে নেব বিছানায়। রাতে খাবার আগে উঠে খাবারটুকু গরম করে নিলেই চলবে, তারপর পরিবেশন করে দেব। কিন্তু বাড়ি ঢোকার মুখেই অনেক গলার আওয়াজ পেতাম, হাসি, কথা, ঘরে ঘরে আলো। বুঝতে পারতাম বাড়িতে প্রচুর অতিথি এসেছেন। ব্যাস,
আমার বিশ্রামের পরিকল্পনা বানচাল হয়ে যেত। বাড়ি ঢুকতে না ঢুকতেই কোনো রকমে পোশাক বদল করেই সোজা রান্নাঘরে। বলতে বলতে হেসে ফেলেন মাধবী মুখোপাধ্যায়। বলেন, বাঙালদের মজা হলো তারা কখনো একজন দুজন আসেন না, দল বেঁধে আসেন। আবার আত্মীয়রা এসেছেন বলে কাছাকাছি থাকা ননদরাও সপরিবারে চলে আসতেন। তখন সকলের জন্যই রান্না করতে হতো। কেউ লুচি খাবেন, কেউ রুটি, কেউ ভাত, কেউ নিরামিষ, কেউ মাছ মাংস। নানা ভাগে রান্না হতে হতে 10টা-11টা বেজেই যেত। মাধবী যখন একা হাতে সব দিক সামলাচ্ছেন, পরিশ্রমে শরীর নুয়ে পড়ছে, তখন বসার ঘর থেকে ভেসে আসছে সকলের সম্মিলিত কথা, হাসি, গল্পের ছড়া। অন্য কেউ কেন হাত লাগাতেন না তার সঙ্গে? প্রশ্ন করা হলে মাধবী বলেন, কে হাত লাগাবে বলো? ননদদের নিজেদের সংসার, তারা তো সেখানেই দিনরাত খাটে। বাপের বাড়িতে এসে গল্পগাছা করা তো তাদের অধিকারের মধ্যে পড়ে। ভাইয়ের বিয়ে দিয়ে বউ এনেছে কি দিদিরা গায়ে গতরে খেটে রান্না করবে বলে? আর আত্মীয় স্বজনরা বেড়াতে এসেছেন, তারা নিশ্চয়ই আমার রান্নার কাজে হাত লাগাবেন না। স্বামী নির্মল কুমারও এটাই স্বাভাবিক ঘটনা বলে ধরে নিয়েছিলেন। মাধবী নিজেও তাই হাসি মুখে আতিথেয়তা করেছেন তাঁদের। বাইরে যিনি এক ডাকের নায়িকা, ঘরে তার আর 5 জন সাধারণ মেয়ের মতো জীবনযাপন। এই দুই বৈপরীত্য ঠিক কীভাবে দেখতেন তিনি, তা তিনিই জানেন। তবে তার দু একটি কথা থেকে তার মনের হদিশ কিন্তু পাওয়া যায়। যে মেয়ে সংসার করতে চায়, সে যে সংসারের জন্য কি করতে পারে, মাধবী মুখোপাধ্যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত। বলছেন, আসলে সংসারটা নিজের মনে করতাম আমার নিজের বাড়ি। সে বাড়িতে লোকজন এসেছে আমার, এটাই তো স্বাভাবিক। আমি স্টার, সেটা বাইরে। সংসারের মধ্যে আপনজনদের কাছে কিসের স্টার? সেখানে তো আমি তাদের বাড়ির বউ। মাস শেষে নিজের হাত খরচটুকু রেখে পুরো টাকাটাই শাশুড়ি মায়ের হাতে তুলে দিতেন মাধবী। তবে সেখান থেকে মায়ের খরচের জন্য কিছু টাকা যেত। মাধবীর কথায় আমি প্রথমেই বলে নিয়েছিলাম, আমার মায়ের তো পুত্র সন্তান নেই, আমি এতকাল মায়ের সংসারে সব দায়িত্ব পালন করেছি, তাই মায়ের খরচটুকু আমাকে দিতেই হবে। শ্বশুরবাড়ির লোক অবশ্য বাধা দেননি এ ব্যাপারে, আবার মন খুলে এ কথাও বলেননি, ঠিকই তো, এ দায়িত্ব তোমাকেই তো নিতে হবে। সকলেই মাধবীর এই কথার উত্তরে চুপ করেছিলেন। একদিন একটা মজার ঘটনা ঘটল। সেদিনও বাড়িতে একদল আত্মীয় স্বজন। সেদিনও মাধবী শুটিং থেকে বাড়ি ফিরেছেন। সেদিন পরিশ্রম হয়েছে অন্য দিনের থেকে অনেক বেশি। একদিন এমন এমন সিন থাকতো যে বারবার শট দিতে হতো। সেদিন মাধবী অত্যন্ত ক্লান্ত ছিলেন। সকলের জন্য নিয়ম মতো রান্না করেছেন, পরিবেশনও শেষ। সকলের খাওয়া না হলে তো আর ঘরের বউ খেতে পারে না। সবার খাওয়া শেষ হলো। মাধবী রান্নাঘর পরিষ্কার করে একটা বাটিতে ভাত নিয়ে বসলেন। তখনই কোনো কারণে বড় ননদ রান্নাঘরে এসে দেখলেন মাধবী ফ্রিজ খুলে ঠান্ডা ভাত নিয়ে বসেছেন। ভাতের সঙ্গে শুধু ঝোলের মতো কিছু একটা। কোনো রকমে দুটো মুখে দিয়ে বিছানায় পড়তে পারলে বাঁচেন। বড় ননদ দেখে বললেন, তুমি বুঝি ঠান্ডা ভাত খেতে ভালোবাসো? ভাতের সঙ্গে যদি একটু ওই কাঁচা পোস্ত বেটে নিতে, খেতে আরও ভালো লাগতো। মাধবী বলে উঠতে পারলেন না, বেশিরভাগ দিনই নিজের জন্য ভাত গরম করে নেবার এনার্জিটুকুও আর যে অবশিষ্ট থাকে না। প্রায় দিনই তিনি ফ্রিজের ঠান্ডা ভাতই খান। রুটি খেতে ভালো লাগে না বলে ওই ঠান্ডা ভাতেই তার কাজ চলে যায়। এখানেই প্রশ্ন ওঠে, এই যে এত শ্রম, এত নিষ্ঠা, কি দাম রইল তার? কেউ কি বুঝেছিল একজন পৃথিবী খ্যাত নায়িকা শুধু তার সংসারকে ভালোবেসে কি অমানসিক পরিশ্রম করেছিলেন সেদিন? সকলেই যা সেদিন স্বাভাবিক বলে ধরে নিয়েছিল, তা কি সত্যি অতই স্বাভাবিক ছিল? যে মুহূর্তে তিনি স্টুডিওয়ে পা রাখতেন, সেই মুহূর্ত থেকে তিনি সকলের মনোরঞ্জনের কেন্দ্রে থাকতেন। তাঁর কি চাই, কি খাবেন তিনি, সব ব্যাপারে সতর্ক থাকত ইউনিট। বাইরের জগতে হাজার বাতির অসংখ্য আলো তার মুখের ওপর সবসময় জ্বলজ্বল করত, কিন্তু সেই আলো নিভে যেত বাড়ি ঢুকলে। তখন তিনি একজন সাধারণ বধূ,
যাকে আত্মীয় অভ্যাগত সকলকে পরিচর্যা করতে হতো। শ্রান্ত ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে রান্নাঘরে নিয়ে গিয়ে আগুনের তাতে ভাগে ভাগে রান্না করতে হতো, খাবার বেড়ে দিতে হতো। সংসারকে কতটা ভালোবাসলে এমনভাবে ভূমিকা বদল সম্ভব? সেদিন তার অত্যন্ত কাছের মানুষটি কি নিভৃতে তার দুটো হাত ধরে বলেছিলেন, তোমার কষ্ট হচ্ছে, আমি আছি তো? না, তেমন কিন্তু কেউ বলেননি কখনো। সকলের মতো ওই কাছের জন্য ধরে নিয়েছিলেন এটাই স্বাভাবিক। বাইরের জগতের নায়িকার খোলস খুলে ফেলে অন্দরমহলে ঢুকতে হবে, সেটাই নিয়ম। এ নিয়মে কোনো অসুবিধে নেই, অসুবিধে অন্যত্র। এত কিছুর পরেও তো মানুষটাকে তার স্বপ্নের সংসারকে কেয়া পাতার নৌকোর মতো জলে ভাসিয়েই নোঙর বদল করতে হলো। এই নোঙর বাঁধা হয়ে রইল তার নিজের মনের সঙ্গে, অন্য কোনো মন জুড়ল না এই নোঙরে। এই নৌকোর হাল বৈঠা সবই তার একার। কেয়া পাতার নৌকোটি অবশ্য আজও ভেসে চলেছে একটি দীর্ঘ নদীর ওপর দিয়ে। কখনো নদীতে ঝড় উঠেছে, কখনো তুফান, কখনো সব ঝড় থেমে গিয়ে শান্ত হয়েছে নদী। শোনালাম মাধবী মুখোপাধ্যায়ের গল্প। আরও গল্প যদি আপনাদের শুনতে ইচ্ছে হয় তাহলে আমার এই চ্যানেল শুরু করি গল্প দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, আর একটু সকলকে মুখে মুখে জানিয়ে দেবেন। আরও গল্প হাজির করব আপনাদের জন্যেই। আজ এই পর্যন্ত।